আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলমান। এই যুদ্ধ এতদিন পর্যন্ত মিস্টার জেলেনস্কি যেভাবে বাইক মানে ব্যাকা হয়ে বসে আছিলেন যে তিনি এখানে যুদ্ধবিরতি চুক্তি করবেন না বা যুদ্ধবিরতির বিষয়ে কোনো আলোচনা করবেন না এবং কেউ যাতে আলোচনা করতে না পারে এই জন্য তিনি একটা তার দেশে আইন তৈরি করছিলেন। এখন তার হয়তো ওই ব্যাকাটা এখন তিনি সোজা হয়েছেন, সোজা হয়ে তিনি এখন আজকে তিনি বলছেন যে তিনি রাশিয়ার সাথে চুক্তি করতে এখানে প্রস্তুত। এখন এই কথা বলার কারণ কি? আমরা একটু পিছনে তাকে 2-4 দিন পূর্বে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া কেউই যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত এটা মানতেছে না বা কেউ যুদ্ধ বন্ধ করতেছে না, যুদ্ধ বন্ধ করে না। এখন এই যেহেতু যুদ্ধ বন্ধ করে না, তাই এখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করার প্রয়োজন নেই, অর্থাৎ যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাবে। এখন তার একদিন পরে দেখলাম কি রাশিয়া একটা ডে উদযাপন উপলক্ষে, অর্থাৎ খ্রিস্টানদের যেই আপনার একটা বিশেষ দিন ছিল যেটা হচ্ছে যে আপনার ইস্টার সানডে, ওই ইস্টার সানডের দোহাই দিয়া যে একদিন আমরা বা 30 ঘন্টার একটা যুদ্ধবিরতি দিছে। এখন এই 30 ঘন্টার যুদ্ধবিরতি রাশিয়ার পক্ষ থেকে দেওয়ার পরে অর্থাৎ তিনি ট্রাম্পকে এখানে খুশি করছেন বলা যায়। এখন রাশিয়া যেহেতু একটা কাজ করছে, এখন ইউক্রেনের পক্ষ থেকে তো একটা কাজ করা উচিত, অর্থাৎ ইউক্রেন কিন্তু একটা চাপে আছে এই কয়দিন পর্যন্ত। এখন আজকে মিস্টার জেলেনস্কি কোনো উপায় না পায় তিনি কি করবেন এই বিষয়টা বুঝতে না পারে বা তিনি চিন্তাও করতে পারতেছেন না কি করবেন, তার উপরে তো প্রেশার আছে। তাই তিনি ওই প্রেশার কমানোর জন্য হয়তো তিনি বলছেন যে তিনি রাশিয়ার সাথে যুদ্ধবৃত্তি করার জন্য প্রস্তুত বিনা শর্তে। এখানে কিন্তু বলছেন কি বিনা শর্তে। সাংবাদিকরা যখন জিজ্ঞাসে যে আপনি যখন যুদ্ধবৃত্তিতে প্রস্তুত তাহলে এখানে আপনার শর্ত দিয়েছিলেন, এখন তিনি বলছেন যে শর্তবিহীন। এখন এখানে শর্তবিহীন বলতে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয় না যেটা কি রাশিয়ার পক্ষ থেকে কোনো শর্ত ছাড়া তিনি আলোচনায় বসবেন এরকম, না মিস্টার জেলেনস্কির যে সমস্ত শর্তগুলো ছিল ওই সমস্ত শর্তগুলো তিনি আর দিবেন না, এইটা এই বিষয়টা কিন্তু আসলে ক্লিয়ার না। অর্থাৎ কেউ যদি বলে শর্তবিহীন আমি যুদ্ধবিরতিতে প্রস্তুত, তার মানে নিজের যেই শর্তগুলো থাকে ওগুলোই বোঝায়, অর্থাৎ আমি আমার শর্তগুলো পরিত্যাগ করে আমি এখানে যুদ্ধবিরতিতে প্রস্তুত, বিষয়টা এরকম বোঝায়। এখন যদি তাই হয় তাহলে তিনি কি করবেন? তিনি তো একটা আইন তৈরি করেছিলেন তার দেশের ভিতরে, যে আইন দ্বারা এসে কি রাশিয়ার সাথে কেউ আলোচনায় বসতে পারবে না, কেউ নেগোসিয়েশন যাতে করতে না পারে এই বিষয়ে তিনি আইন তৈরি করছেন। এখন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে যে তাহলে আপনার আইন কি হবে, আপনার যে আইন তৈরি করছিলেন, তখন তিনি বলছেন হ্যাঁ এটা আমরা রহিত করবো বা এটা বাদ দিব। তখন এই বিষয়ে তিনি সোজাসাপটা উত্তর দিয়েছেন। এখন যদি তাই হয় তাহলে এখানে আবার আরেকটা কথা তিনি বলছেন যে এটা তিনি করবেন কেন? তার দেশের জনগণকে বাঁচানোর জন্য। এখন এই যে 3 থেকে 4 বছর পর্যন্ত কি মানুষ মরে না? অবশ্যই মরছে। তাহলে এই কাজটা তিনি শুরুতে না করে তিনি আজকে 4 বছরের মাথায় মানে 4 বছরের মাঝামাঝি সময়ে আইসা তিনি কেন এখন যুদ্ধবৃত্তি করতে চাইতেছেন? এখানে তো রাশিয়া তো আগেই বলে দিছে রাশিয়া কিন্তু একটা অংশ ছাড় দিবে না। রাশিয়া ক্রাইমিয়া দখল করছে। ক্রাইমিয়াকে আমরা অতি সাম্প্রতিক সময়ে 1-2 দিন পূর্বে দেখেছি যে যুক্তরাষ্ট্র এখানে মানে ক্রাইমিয়া অঞ্চলকে রাশিয়ার হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। তারপরে দিকে আছে এই যে 22 সালের আপনার ফেব্রুয়ারি মাসের আক্রমণের পর থেকে রাশিয়া যতটুকু অঞ্চল দখল করছে, বিশেষ করে খেরসন, জাপোরিজিয়া, লুহানস্ক, দোনেক্স, এই 4টা অঞ্চল যে দখল করছে, এই 4টা অংশ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো কথা বলবে না। অর্থাৎ রাশিয়ার দখলে আছে, রাশিয়াই দখল করে থাকুক, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দিবে না। আবার যেন এটা দখল করে আছে দেখে যে নিন্দা জানাইবে তাও করবে না। তার মানে এটাও রাশিয়া ফায়া দিতেছে। এখন এই যে জেলেনস্কি 4 বছরের মাথায় আয়া নিজের ভূমি খোয়া এতগুলো মানুষ মরার পরে তারপর তিনি এখন এসে যুদ্ধবৃত্তি করতে চাইতেছেন, কোন শরমে তিনি এখন যুদ্ধবৃত্তি করবেন? শরম আছে? তাকে তার দেশের জনগণ রাখবে? এখন তিনি চাপে পড়ে এই সমস্ত কথা কইতেছেন, চোখে সরষা ফুল দেখতেছেন, সর্ষে ফুল দেখিয়া এখন তিনি কোনো উপায় না পায় তিনি এটা বলতেছেন। কেননা ট্রাম্প একদিকে চাপ দিচ্ছে, রাশিয়া একদিকে মারতেছে, মানুষ মারতেছে এবং ভূমি দখল করতেছে, ইউরোপ পারে না কিছু করতে। কেননা ইউরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপনার যুক্তরাষ্ট্রের যেই প্রতিরক্ষামন্ত্রী একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এখন আর রাশিয়া ইউক্রেনকেও সহযোগিতা করবে না এবং ইউরোপকেও সহযোগিতা করতে পারবে না সামরিক দিক থেকে। এখন কেন পারবে না?
এখানে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে কি আমরা এখন আর ইউরোপকে সহযোগিতা করতে পারবো না, কারণ আমাদের এখানে সহযোগিতা করার মতো এখন আমাদের মন মানসিকতা নেই, এই কথাটা তারা বলছে। এখন যদি ইউরোপকে যদি যুক্তরাষ্ট্র সহযোগিতা না করে সামরিক দিক থেকে, তাহলে ইউরোপের অনেক দেশের অবস্থা খুবই করুণ হবে। আর এই সমস্ত দেশগুলো যতই লাফাক ফুডুং ফাডুং করুক যে তারা এখানে ইউক্রেনকে সহযোগিতা করবে, ইউক্রেনের সৈন্য পাঠাইবে, ইউক্রেনকে মানে বিভিন্ন সহায়তা দিবে, এগুলো তারা এখন পারবে না। কেননা ইউরোপের অর্থনৈতিক বর্তমানে টালমাটাল অবস্থায় আসে। কালকে আলোচনায় আমরা বলছি যে ইউরোপের যে ডিপ স্টেট, বিশেষ করে দুইজন ব্যক্তি ছিলেন, একজন হয়েছে গিয়া রানী এলিজাবেথ আর একজন হয়েছে গিয়া পোপ ফ্রান্সিস। হ্যাঁ, তারা দুজনেই কিন্তু চলে গেছেন। এখন ইউরোপের অর্থনীতি বলেন, সেখানে রাজনীতি বলেন, সব কিছু একটা টালমাটাল অবস্থা। তাই এই টালমাটাল ইউরোপে এখন যায়া ইউক্রেনকে সাপোর্ট দিবে, এটা এখন পারবে না, সেই শক্তি তাদের নাই। হ্যাঁ, আবার এখানে যুক্তরাষ্ট্র যেই রাশিয়ার সাথে আলোচনা করছে এই যুদ্ধ বন্ধের বিষয়ে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ তিনি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 4 ঘন্টা বৈঠক করেছেন। 4 ঘন্টা বৈঠকের পর তিনি সেখান থেকে চলে গেছেন ইউরোপে, অর্থাৎ ইউরোপের নেতাদের সাথে যা একটু আলোচনা করছেন যে হ্যাঁ আমরা তো রাশিয়ার সাথে আলোচনা করছি, অর্থাৎ এখন আমরা এইভাবে করতে চাই, তোমরা কি বলো। এখন তারা হয়তো সেখানে না বলছে বা ব্যাটো দিছে। এখন ব্যাটো দেওয়ার পরে বা তারা না বলার পরে তাহলে বলছে যে তোমরা তাহলে যুক্তরাষ্ট্র বলছে আর কি, তোমরা ইউক্রেনের সৈন্য পাঠাও। এখন তারা ইউক্রেনের সৈন্য পাঠাইবে, হয়তো তারা এটা সম্মতি হয়েছে, অর্থাৎ ইউরোপ সম্মতি হয়েছে। কিন্তু এখানে রাশিয়া হুমকি দিয়ে রাখছে। রাশিয়ার হুমকি কি? ইউক্রেনের মাটিতে, যেটা মারিয়া জাকারোভা আপনার আজকে সংবাদ সম্মেলনে বলছে, ইউক্রেনের মাটিতে কোনো ন্যাটোর সদস্য বা ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশের সৈন্য এখানে রাশিয়া বরদাস্ত করবে না। তাহলে ইউরোপের যে সমস্ত ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু ন্যাটোর সদস্য, বা ইউরোপের সবাই ন্যাটোর সদস্য প্রায়। এখন এই যে ন্যাটোর সদস্য রাশিয়া এখানে বরদাস্ত করবে না, তার মানে ইউরোপ যদি এখানে সৈন্য মোতায়েন করে নিজেদের, তাহলে এটা রাশিয়া ভালো চোখে দেখবেন, অর্থাৎ রাশিয়া আরও সামনে আগাইতে চাইবে। অর্থাৎ ইউক্রেন খাইতেছে বা খাওয়ার শেষ করে হয়তো পোল্যান্ডের দিকে আগাইবে, পোল্যান্ডের পরে জার্মানির দিকে হাত বাড়াইতে চাইবে, এরকম করবে। এখন যুক্তরাষ্ট্র একদিকে আছে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইতেছে, কারণ কি? চীনকে ঠেকাইবে। আর চীন এই যে বাণিজ্য ইস্যু নিয়ে বা বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীন যেভাবে তার দৃঢ় প্রতিজ্ঞা মানে ব্যক্ত করে সে যেখানে এখনো টিকে আছে, তাই যুক্তরাষ্ট্র এখন বাধ্য হয়ে বলতেছে, আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে তারা চীনের উপর থেকে যে বাড়তি শুল্ক এটা প্রত্যাহার করবে। অর্থাৎ সাংবাদিকরা যখন জিজ্ঞাসা যে কত আনবেন, তখন একটা সম্ভাব্য একটা বলছে যে হ্যাঁ আমরা 50% কমাবো। অর্থাৎ এখন যদি 40-45% বা 50% শুল্ক আরোপ করছে, অর্থাৎ 50% যদি কমায়, এখানে আপনার 50% কমানোর কথা বলছে। হ্যাঁ, তাহলে তাও আপনার অনেক আসে। এখন এই যে শুল্ক যুদ্ধে চীন যেহেতু এখানে মানে 125% পর্যন্ত শুল্ক আরোপ করে বসে আছে, এখন যুক্তরাষ্ট্র যদি এখানে শুল্ক কমায়, তাহলে চীন কমাইবে কিনা চীনের পক্ষ থেকে এরকম কিছু জানা নেই। এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো বলতে পারেন চীনের প্রতিনিধিগণ তার সাথে আলোচনা করছেন, তারই অংশ হিসেবে তারা এখানে চীনের উপরে শুল্ক চীনের কমাইতেছেন। এখন আসলে যেটা বাস্তব সেটা হচ্ছে যে চীনের থেকে চীনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তারা অতিরিক্ত আলোচনা হিসেবে ওইরকম কোনো আলোচনা করেনি যাতে যুক্তরাষ্ট্র এখান থেকে শুল্ক প্রত্যাহার করবে। তবে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের যে সবসময় মানে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আগেও আমাদের যেরকম মানে সাধারণ আলোচনাগুলো হইতো, ওই আলোচনাগুলো তারা চলমান রাখছে, অর্থাৎ ওই আলোচনাগুলো সেখানে হচ্ছে। এখন যুক্তরাষ্ট্র এখানে যে আশা নিয়ে চীনকে এখানে বাণিজ্য যুদ্ধে জড়াইছিল, সেখানে চীন মানে নিজের শক্তিতে টিকে আছে। সেখানকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে চীন সাম্প্রতিক সময়ে যে সমরাস্ত্র এবং যে অস্ত্রশস্ত্র